বন্ধুরা, গত ক্লাস পর্যন্ত আমরা সরলছন্দিত গতিসম্পন্ন কণার সরণের সমীকরণ দেখেছি। সাম্যাবস্থান থেকে গতি শুরু হলে সরণের সমীকরণ দেখেছি, সাম্যাবস্থান থেকে গতি শুরু না হলে সরণের সমীকরণ নিয়ে আলোচনা করেছি। তো আমরা এখানে একটা কি দেখলাম, সরলছন্দিত গতিসম্পন্ন কণার সরণের সমীকরণ। এটা কখন অর্জিত হবে? যখন সাম্যাবস্থান থেকে গতি শুরু হবে, তাই না? তোমরা জানো যে যদি প্লাস ডেল থাকতো তাহলে বোঝাতো যে সাম্যাবস্থান থেকে গতি শুরু হয়নি, আর প্লাস ডেল নেই যেহেতু, তাই এটা বোঝাচ্ছে সাম্যাবস্থান থেকে গতি শুরু হলে। তো এই সমীকরণটাতে তোমরা বলো y এর সর্বোচ্চ মান কত হওয়া সম্ভব। আমরা জানি সাইন ওমেগা টি এর সর্বোচ্চ মান আমার +1 পর্যন্ত হওয়া সম্ভব, তাই y এর সর্বোচ্চ মান কিন্তু a হওয়া সম্ভব, তাই না? এটা যদি 1 হয় তবেই তো y সর্বোচ্চ হবে, আর y এর সর্বোচ্চ মানটা কত হবে? সর্বোচ্চ মানটা হবে a। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে সরলছন্দিত গতিসম্পন্ন কণার বেগের সমীকরণ বের করব, ত্বরণের সমীকরণ বের করব, বেগের সর্বোচ্চ মান দেখব, ত্বরণের সর্বোচ্চ মান দেখব। তো আমাদের বেগের সমীকরণ কিভাবে বের করা যায়? তাহলে বেগের সমীকরণ বের করা যায় কিন্তু সরণের সমীকরণ থেকেই। আমরা যদি একটা কাজ করি, অর্থাৎ আমরা যদি এই সমীকরণটাকে নিয়ে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব? আমরা বেগের সমীকরণ পেয়ে যাব। তো দেখো আমি ডিফারেন্সিয়েশন করলাম। তো ডিফারেন্সিয়েশনটা খুবই সিম্পল, তাই আর আমি করে দেখাইনি। এইটাকে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব, তাই না? আমরা জানি গতিবিদ্যা অধ্যায়ে পড়ে এসেছি বেগ হচ্ছে সরণের সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ, অর্থাৎ আমি যদি সময়ের সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েশন করি তাহলেই আমি বেগ পাবো। তাহলে ওয়াইকে মানে এ সাইন ওমেগা টিটাকে আমরা যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে বলো তো? এ যেহেতু ধ্রুবক, এ সামনে চলে আসবে ডিফারেন্সিয়েশনের, আর সাইন ওমেগা টিকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি কজ ওমেগা টি আসবে। আবার ওমেগা টিকে আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে হবে না, ওমেগা টিকে আলাদা করে ডিফারেন্সিয়েশন করলে আমরা ওমেগাটাকে বাইরে বের করে টিকে ডিফারেন্স করলে 1, অর্থাৎ ওমেগা একটা থাকবে। ওই ওমেগাটাকে আমরা সামনে এনে লিখেছি। তো তোমরা নিশ্চয়ই জানো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এই রাশিমালটা পাওয়া যাবে। তো এখন আমার কথা হচ্ছে যে এই যে ডিফারেন্সিয়েশন করলাম, এটা কাকে নিয়ে ডিফারেন্সিয়েশন করেছি? সাম্য অবস্থান থেকে গতি শুরু হলে সরণের সমীকরণটাকে নিয়ে আমরা ডিফারেন্সিয়েশন করে বেগের সমীকরণ পেয়েছি। তার মানে এই যে বেগের সমীকরণটা আসলো, এটাও কখন প্রযোজ্য হবে? যখন সরল দোলক বা সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট কণাটির গতি সাম্য অবস্থান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ সাম্য অবস্থান থেকে গতি শুরু হলেই আমরা এই সমীকরণটা ব্যবহার করতে পারবো। তো আমাদের তো ম্যাথগুলোতে সবসময় যে সাম্যাবস্থান থেকে গতি শুরু হবে তা না, ভিন্নভাবে হতে পারে, তাই না? তো তখন আমাদের তো এই সমীকরণটা ব্যবহার করা যাবে না, তখন আমাদের একটা অন্য সমীকরণ ব্যবহার করতে হবে। তো ওইটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেজন্যই আমরা এই সমীকরণটা দাঁড় করাই। এখন বলতে পারো এই সমীকরণটা কিভাবে এসেছে? এই সমীকরণটাতে দেখো কোনো টি কিন্তু নাই, এই সমীকরণটাকে ওয়াই একটা আস্থা রূপে রয়েছে। সো এই সমীকরণটাকে আমরা কিভাবে দাঁড় করিয়েছি? বেসিক্যালি এই সমীকরণটা কাজে লাগিয়েও দাঁড় করা যায়, যে কোনো সমীকরণ কাজে লাগিয়ে দাঁড় করা যায়। তো আমি কি লিখেছিলাম? আমরা এখানে ভি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি, তো এটা আমরা পেয়েছিলাম। তো এই সমীকরণটার দেখো ডান পক্ষটাকে নিয়ে যদি আমি এই কাজটা করি, আমি লিখতে পারি কি এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, তাই না? আমি জাস্ট কি করলাম? রুটও করলাম, আবার বর্গ করে দিলাম। তো এইটা থেকে আমরা কি লিখতে পারি? এটা থেকে আমরা যদি ওমেগা স্কোয়ার যে টার্মটা আছে, ওমেগা স্কোয়ার টার্মটাকে আমরা যদি বাইরে পাঠিয়ে দিই, দেখো ওমেগা স্কোয়ার টার্মটাকে ধরো আমি ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি। সো ওমেগাটাকে যদি বাইরে পাঠিয়ে দিই আর ভেতরের পার্টটাকে যদি আমি রেড কালার দিয়ে লিখি, তো আমি এটা লিখতে পারি এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি লিখতে পারি। কজ স্কোয়ার ওমেগা টিকে আমরা আরেকটা কাজ করি, দেখো কজ স্কোয়ার ওমেগা টিকে আমি ধরো ব্লু কালার দিয়ে লিখি, এটাকে আমরা পাল্টিয়ে কি লিখতে পারি? এটাকে আমরা পাল্টিয়ে কি এটা লিখতে পারি না, 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি লিখতে পারি। অর্থাৎ দেখো কি করলাম আমি এখানে প্রথমত রুট করেছি, রুট করে তাদেরকে আবার স্কোয়ার করে দিয়েছি। স্কোয়ার থেকে আবার ওমেগাটাকে বাইরে বের করে ফেলেছি। ওমেগাটাকে বাইরে বের করে আমরা কজ স্কোয়ার ওমেগা টি যে পার্টটা আছে ওইটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি লিখতে পারি, কেননা আমরা জানি কজ স্কোয়ার ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি ইকুয়াল টু 1। তো এই জিনিসটা লিখলে পরের লাইনে আমরা যেটা করতে পারি, পরের লাইনে আমরা একবারে একটা কালার দিয়ে দেখি যে ওমেগা রুট ওভার এ স্কোয়ারটা এখানে চলে আসলো, গুণ করে দিচ্ছি এ স্কোয়ার সবার সাথে, তাহলে মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি।
তো আমরা এই রাশিমালাটা লিখতে পারি। তো এই রাশিমালাটা লিখলে দেখো এখানে আমাদের একটা জিনিস আসলো, সেটা কি, আমরা যদি এই যে ওয়াইয়ের সমীকরণটাকে যদি বর্গ করি, তো বর্গ করলে কি পাবো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, তাই না? তো দেখো আমাদের এই পার্টটাই কিন্তু এখানে এসেছে, রাইট? সো এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টিকে তাহলে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারবো, ওয়াই স্কোয়ার দিয়ে রিপ্লেস করতে পারবো। তো ওয়াই স্কোয়ার দিয়ে যদি রিপ্লেস করি তাহলে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে, এই জিনিসটা দাঁড়াচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো আমরা এই যে ভি এর এই সমীকরণটা কিন্তু পেয়ে যাই। তো তোমরা বলতে পারো ভাইয়া ভি এর এই সমীকরণটা তো দাঁড় করানো হয়েছে সাম্য অবস্থান থেকে গতি শুরু হলে যেই সমীকরণগুলো ব্যবহার হয়, অর্থাৎ এই সমীকরণটা আর এই সমীকরণটাকে ব্যবহার করে, তাহলে এইটা কি সাম্য অবস্থান থেকে গতি শুরু না হলে প্রযোজ্য হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা সাম্য অবস্থান থেকে গতি শুরু হোক বা না হোক, যে কোনো জায়গা থেকেই গতি শুরু হোক না কেন এই সমীকরণটা প্রযোজ্য হবে। তাহলে তুমি বলতে পারো কেন প্রযোজ্য হবে? কারণ দেখো এই সমীকরণের মধ্যে আমরা কিন্তু ওয়াই এর ভ্যালু বসাইনি, মানে আমাদের ওয়াই এখানে আস্ত রূপে রয়েছে। এখন কেউ যদি চিন্তা করো যে তোমরা, আমি এই যে পুরো স্লাইডটা মুছে দেখাই, কেউ যদি চিন্তা করো যে তোমরা ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি সূত্র ব্যবহার করে হিসাব করে একটা ওয়াই পাবে, ওই ওয়াইটাকে নিয়ে এই সমীকরণে বসাতে চাও সেটাও তারা পারবে। আবার কেউ যদি চিন্তা করো না তোমরা ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল সমীকরণ ব্যবহার করবে, এই সমীকরণ থেকে আগে হিসাব করে একটা ওয়াই পাবে, ওই ওয়াইটা নিয়ে এখানে ব্যবহার করবে, সেটাও কিন্তু তারা পারবে। তো আলটিমেটলি যদি আমরা এটা থেকে ওয়াই এর ভ্যালু বের করে বসাই তাহলেই তো বুঝাবে সাম্য অবস্থান থেকে গতি শুরু হয়নি। আবার এটা থেকে ভ্যালু বের করে যদি আমরা ম্যাথের ক্ষেত্রে বসাই তাহলেই বুঝাবে সাম্য অবস্থান থেকে গতি শুরু হয়েছে। তো আমার সাজেশন হবে এই সমীকরণটা, অর্থাৎ আমরা পরবর্তীতে যে সমীকরণটা বের করেছি এটাই সবসময় ব্যবহার করতে। কেন? কারণ এই সমীকরণটার মধ্যে আমরা সাম্য অবস্থান থেকে গতি শুরু হোক বা না হোক দুই ক্ষেত্রেই প্রয়োগ করতে পারি। তো আমরা এবার চলে আসি পরের আলোচনাটাতে। আমাদের ভি এর সমীকরণ তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে সাম্য অবস্থানে গতি শুরু হলে, আর এটা হচ্ছে সাম্য অবস্থানে গতি শুরু হোক বা না হোক যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। তো ভি এর সর্বোচ্চ মান যেটা, এই সর্বোচ্চ মানটা কখন অর্জিত হবে আর কত হবে? দেখো তো ভি এর এই সমীকরণটা থেকেই দেখো সর্বোচ্চ মান কখন অর্জিত হবে। আমার এখানে ওমেগা কি পরিবর্তনশীল? না, ওমেগা কিন্তু একটা নির্দিষ্ট গতির জন্য ধ্রুবক, আবার বিস্তার এটাও কিন্তু একটা নির্দিষ্ট গতির জন্য ধ্রুবক। ওয়াই এর ভ্যালুটা কিন্তু এক এক মুহূর্তে এক একটা আসে, তাই না? তো ওয়াই এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে পরিবর্তন হতে পারে? -a 0a, তাই না? এইটা হচ্ছে ওয়াই এর সীমা। তো ওয়াই এর মান যখন 0 তুমি বসাবে তখনই কিন্তু তুমি ভি এর মান সর্বোচ্চ পাবে। কেননা ওয়াই কি একটা বিয়োগ যাওয়ার রাশি না? সো এখানে তুমি যদি আবার মাইনাসে বসানোর চিন্তা করো, এখানে কিন্তু মাইনাসে বসলো, সেটা কিন্তু আবার স্কোয়ারের কারণে মাইনাসটা থাকে না। তো আমরা 0ই যদি বসাই তবেই কিন্তু আমরা ভি এর সর্বোচ্চ মান পেতে পারি। তো আমাদের এই জিনিসগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে ভি এর সর্বোচ্চ মান কখন অর্জিত হয়, যখন ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ যখন সরলছন্দিত গতিসম্পন্ন কণাটি সাম্য অবস্থায় থাকবে। আর ভি এর সর্বোচ্চ মানটা কত হবে? ওয়াই এখানে 0 বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখো কত থাকে, ওমেগা রুট ওভার এ স্কোয়ার, অর্থাৎ ওমেগা এ। রুট আর স্কোয়ার চলে গেলে এটা 0 থাকলে আমার শুধু ওমেগা এ। তাহলে আমরা এখানে কি কি শিখলাম? আমরা ভি এর সমীকরণ শিখলাম, আবার আমরা শিখলাম ভি এর সর্বোচ্চ মান কত আর এটা কখন অর্জিত হবে। এবার আমরা চলে আসি সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট কণার ত্বরণের সমীকরণ নিয়ে কাজ করব। তো ত্বরণের সমীকরণ কিভাবে আসবে? অবশ্যই ভি এর সমীকরণকে ডিফারেন্সিয়েশন করে আসবে। তোমরা গতিবিদ্যা অধ্যায়ে দেখে এসেছো a ইকুয়াল টু ডি ডিটি অফ ভি, অর্থাৎ বেগের সমীকরণকে আমরা যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা ত্বরণের সমীকরণটা পাবো। তো আমার এখানে তাহলে ত্বরণের সমীকরণটা এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে। সো এটাকে চলো একটু মুখে মুখে ডিফারেন্সিয়েশন করে ফেলি। এটাকে যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে আসো তাহলে তোমার এ ওমেগাকে কি ধ্রুবক হিসেবে প্রথমে বাইরে নিতে হবে। বাইরে নিলে তো বাইরে যখন নিবে তুমি যে ডিভি বাই ডিটি যখন লিখলে ভি এর জায়গায় জিনিসটা লিখলে এ ওমেগাটাকে যখন বাইরে নিলে তখন ভেতরে থাকলো কি কজ ওমেগাটি। কজ ওমেগাটিকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবে? সাইন ওমেগাটি। বেসিক্যালি কজ ওমেগাটি ডিফারেন্সিয়েশন করলে পাবে মাইনাস সাইন ওমেগাটি। সো মাইনাস সাইন ওমেগাটি, আবার ওমেগাটিকেও কিন্তু তোমার চেইন রুল অনুসারে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? কারণ সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে, ওমেগাটি এর সাপেক্ষে তো আর ডিফারেন্সিয়েশন হচ্ছে না। তো আমরা কি করলাম? এ ওমেগাকে প্রথমত বাইরে নিলাম,
কজ ওমেগাটিকে ডিফারেন্সিয়েট করে মাইনাস সাইন ওমেগাটি পেলাম, আবার ওইটার ওমেগাটিকে ডিফারেন্সিয়েশন করে একটা ওমেগা পাবো। তাই দেখো আমার পেছনে যে ওমেগাটা ছিল সেই ওমেগাটাকে সামনে নিয়ে আসতে সে এ ওমেগার সাথে গুণ হয়ে এ ওমেগা স্কোয়ার, আর তার যে মাইনাসটা ছিল এই মাইনাসের কারণে এই মাইনাসটা চলে আসবে। তাহলে আমরা ইজিলি এইখান থেকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে এই সমীকরণটা দাঁড় করাতে পারি। তো আবারও একই কথা, এটা ছিল সাম্যাবস্থান থেকে গতি শুরু হলে সরণের সমীকরণ, এটা হচ্ছে সাম্যাবস্থান থেকে গতি শুরু হলে বেগের সমীকরণ, আর এটাই তাহলে কি হবে সাম্যাবস্থান থেকে গতি শুরু হলে ত্বরণের সমীকরণ। তো আমরা বলেছি আমরা একটা সাধারণ সূত্র দাঁড় করাবো যেটা সাম্যাবস্থানেও ব্যবহার করা যায়, সাম্যাবস্থানে গতি শুরু হলেও ব্যবহার করা যায়, সাম্যাবস্থানে গতি শুরু না হলেও ব্যবহার করা যায়। তো আমরা এই সমীকরণ থেকে তাই এই সমীকরণটা দাঁড় করালাম। তো এই সমীকরণ থেকে এইটা কিভাবে দাঁড় করানো গেল সেটা একটু রাফলি দেখিয়ে দিই তোমাদের। তো আমরা এ ইকুয়াল টু পেলাম কি মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, তাই না? সো এই সমীকরণটা একটু রিঅ্যারেঞ্জ করে লিখলেই আমার আসলে কাজটা হয়ে যায়, খুবই সিম্পল জিনিস। সো আমরা যদি একটা কাজ করি মাইনাস ওমেগা স্কোয়ারটাকে বাইরে লিখি আর ভেতরে যদি এই জিনিসটাকে লিখি এ সাইন ওমেগা টি যদি লিখি, আমি কালারটা চেঞ্জ করে দেখাই তোমাদের। সো এ সাইন ওমেগা টি যদি লিখি তাহলে দেখো আমাদের এই যে এই রাশিমালাটা আসলো এখানের মাইনাস ওমেগা স্কোয়ারটা বাদ দিয়ে যে এই টার্মটা কি এটা না? সো এইটা মানে কি ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। তো এই যে এই রাশিমালাটা আসলো, এই রাশিমালাটা আমার আসলে কিসের সমীকরণ? এ বা ত্বরণের সমীকরণ। সো আমরা ত্বরণের সমীকরণ পেয়ে গেলাম। তো আবারও আগের মতোই যদি বলতে চাই, ত্বরণের এই সমীকরণটার মধ্যে আমার ওয়াই কি ইনট্যাক্ট অবস্থায় আছে, অর্থাৎ এই ওয়াইটা কিন্তু তুমি ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি থেকে হিসাব করেও বসাতে পারো, আবার ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল থেকেও বসাতে পারো। তার মানে ত্বরণের জন্য এই সমীকরণটা কি হিসেবে কাজ করবে? সাধারণ সমীকরণ হিসেবে কাজ করবে, অর্থাৎ সাম্যাবস্থান থেকে গতি শুরু হোক বা না হোক ব্যবহার করা যাবে, জাস্ট এটার মতোই। এবার আসি ত্বরণের সর্বোচ্চ মান কখন হবে আর কত হবে। তো তোমরাই বলো, এখানে এই সমীকরণটা দেখে ওয়াই এর ভ্যালুটাই চেঞ্জ হবে, ওমেগার ভ্যালু তো চেঞ্জ হয় না। সো ওয়াই এর ভ্যালুটা যদি চেঞ্জ হয় কোনো এক গতির জন্য কোনো মুহূর্তে, কত কত হতে পারে? এ হতে পারে, মাইনাস এ হতে পারে, 0 হতে পারে, এর মাঝখানের মানগুলো হতে পারে। তো এর সর্বোচ্চ মানটা কখন অর্জিত হবে? ওয়াই এর ভ্যালু যখন মাইনাস এ, তাই না? ওয়াই এর ভ্যালু যদি মাইনাস এ বসাও তবেই তো এর সর্বোচ্চ মান অর্জন সম্ভব, তাই না? সো ওয়াই এর ভ্যালু মাইনাস এ হওয়ার অর্থ কি? এটাও কিন্তু বিস্তার অবস্থান। এটা কোন দিকের বিস্তার অবস্থান? এটা বোঝাচ্ছে যে ত্বরণ যেদিকে ওই দিকে গেলে সর্বোচ্চ হবে বিস্তার অবস্থান, বিপরীত দিক সরণের বিস্তার অবস্থান বিপরীত দিকে গেলে যেদিকে হয়। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম, যে তোমাদের একটু এঁকে দেখাই, জিনিসটা আসলে মাইনাসটা দিক নিয়ে ডিল করে। তো আমার যদি সরল দোলক থাকে, এটা যদি আমার সরল দোলকের বিস্তার অবস্থানটা হয়, তো এটাকে যদি আমরা পজিটিভ বলি তাহলে পজিটিভ ওয়াই বলি, অর্থাৎ ওয়াই ডান দিকে পজিটিভ যদি হয়, তার মানে আসলে কি বোঝাচ্ছে? তুমি যদি এই অবস্থানটার মধ্যে, এই কিনারের অবস্থানটার মধ্যে তুমি যদি ত্বরণ বের করো তাহলে ত্বরণের মানটা কী পাবে? সর্বোচ্চ পাবে, কিন্তু একটা মাইনাস পাবে না। তুমি যদি ওয়াই ভ্যালু পজিটিভ বসাও এর ভ্যালু একটা মাইনাসে পাবে। সো এর ভ্যালু মাইনাসে বোঝাচ্ছে কি এর ভ্যালুটা আসলে আছে বাম দিকে। তো এটাই কিন্তু বোঝাচ্ছে, আর কিন্তু কিছু না। এখানে মাইনাসটা আসলে দিক বোঝাচ্ছে, যে তুমি যেই দিকের বিস্তার তুমি বসাবে, তুমি ডান দিকের বিস্তার বসালে এর ভ্যালু সর্বোচ্চ আসবে কিন্তু বাম দিকে আসবে। এটাই আসলে এই মাইনাসটা বোঝাচ্ছে। তো যাই হোক, আমরা তার মানে জেনে গেলাম যে আমাদের বিস্তারের সর্বোচ্চ মান, যেটা বিস্তারের সর্বোচ্চ মান ওমেগা স্কোয়ার এ। শুধু মানটা বললে কিন্তু তোমরা অবশ্যই ওমেগা স্কোয়ার এ দিবে, তখন আর মাইনাস দেওয়া দরকার নেই, কারণ আমরা শুধু মান নিয়ে ডিল করছি। আমি তো বুঝিয়েছি মাইনাসটা আসলে কী বোঝায়। তুমি যে দিকের বিস্তার বসাবে তার বিপরীত দিকের ত্বরণ তৈরি হবে আর সর্বোচ্চ ত্বরণ তৈরি হবে। তো আমরা দুইটা জিনিস শিখলাম তাহলে এখানে। সেটা কি? সেটা হচ্ছে ত্বরণের সর্বোচ্চ মান কখন অর্জিত হয়? বিস্তার অবস্থানে অর্জিত হয়। আর ত্বরণের সর্বোচ্চ মানটা কত? সর্বোচ্চ মানটা হচ্ছে ওমেগা স্কোয়ারে। এটা কিন্তু শুধু মান বোঝাচ্ছে, কোনো দিক বোঝাচ্ছে না, তাই মাইনাস নেই। তো যাই হোক, আমরা তাহলে কি কি শিখলাম এই স্লাইডে? বেগের সমীকরণ শিখলাম, ত্বরণের সমীকরণ শিখলাম, বেগের সর্বোচ্চ মান কখন কত, ত্বরণের সর্বোচ্চ মান কখন কত, এই জিনিসগুলো শিখলাম। তো আমরা একটা সাজেশন দিব এখানেই, সেটা হচ্ছে কি, আমরা সবসময় বেগের সমীকরণ যেখানে পারা যায় আমরা এই সমীকরণটা, আর ত্বরণের জন্য এই সমীকরণটা ব্যবহার করব। কেন? উত্তর আগেরটাই, যে এই সমীকরণটা সবসময় প্রযোজ্য, এই সমীকরণটা সবসময় প্রযোজ্য। গতির শুরু কোথা থেকে হচ্ছে সেটা দেখার প্রয়োজন পড়ে না। তো চলো আমরা এই জিনিসগুলো নিয়ে একটা প্রবলেম করে আসি, তাহলে আমাদের আলোচনাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো সরলছন্দিত গতিতে গতিশীল একটি কণার ভর 100 গ্রাম, কণাটির সর্বাধিক বিস্তার 10 সেন্টিমিটার, সাম্যাবস্থান হতে
সর্বাধিক বিস্তারের অবস্থানে পৌঁছাতে সময় লাগে 0.5 সেকেন্ড। উদ্দীপকের কণাটির 8 সেন্টিমিটার সরণে বেগ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এই প্রশ্ন যদি সলভ করতে চাই, তো আমার এখানে কি কি দেওয়া আছে দেখো। আমার এখানে প্রথমত দেওয়া আছে কি, বিস্তার দেওয়া আছে তার, রাইট। সো বিস্তার দেওয়া আছে 10 সেন্টিমিটার অর্থাৎ 0.1 মিটার। এরপর একটা লাইন দেওয়া আছে দেখো, সাম্য অবস্থান হতে সর্বাধিক বিস্তারের অবস্থানে পৌঁছাতে সময় লাগে 0.5 সেকেন্ড। এই লাইনটা বোঝার জন্য আমাদের গ্রাফটা একটু মাথায় রাখতে হবে। সো আমাদের যেহেতু গতি শুরু কোথা থেকে হয়েছে বলা নেই, তাই আমরা বাই ডিফল্ট যদি কোনো সময় না বলা থাকে ধরে নিব সাম্য অবস্থান থেকে গতি শুরু হয়েছে। যদি কিছু না বলা দেওয়া থাকে প্রশ্নে, তাহলে আমরা এটাই ধরে নিব। আর বলে দেওয়া থাকলে তো যেটা বলে দেওয়া থাকবে সেটা, আর না বলা দেওয়া থাকলে এটা ধরে নিব। তো এই গ্রাফ থেকে আমরা আসলে এই লাইনের তাৎপর্য উদ্ধার করতে পারবো। সো এখানে বলে দেওয়া আছে সাম্য অবস্থান থেকে সর্বাধিক বিস্তার অবস্থানে, তাহলে এটা তো সাম্য অবস্থা, তাই না? এটা তো সর্বাধিক বিস্তার অবস্থা। তো সাম্য অবস্থান থেকে সর্বাধিক বিস্তার অবস্থানে পৌঁছাতে তার সময় লাগে কত? 0.5 সেকেন্ড। আর গ্রাফ আমাকে কি বলছে? সাম্য অবস্থান থেকে সর্বাধিক বিস্তার অবস্থানে পৌঁছাতে সময় লাগে কত? t/4 সেকেন্ড, তাই না? এই গ্রাফগুলো আমরা পড়ে এসেছি। সো এই জিনিসটার জন্য আমাদের গ্রাফ বোঝাটা কিন্তু খুবই জরুরি। অর্থাৎ আমাদের এই সময়টা নিয়ে আলোচনা করা হয়েছে, এই সময়টার মান দেওয়া হচ্ছে, আবার গ্রাফ থেকে দেখছি এই সময়টা আসলে t/4 সময়, অর্থাৎ পর্যায়কাল বাই 4 সময়। তার মানে আমরা বলতে পারি প্রশ্নের সাথে গ্রাফের একটা তুলনা করে সেটা হচ্ছে t/4 = 0.5 সেকেন্ড। সো এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তোমার কিন্তু এরকমও বলতে পারে সাম্য অবস্থান হতে পরবর্তী সাম্য অবস্থানে পৌঁছাতে সময় লাগে সামথিং একটা সেকেন্ড দেওয়া থাকবে এরকম 0.5 সেকেন্ডের জায়গায়। তো তখন কিন্তু তোমার বুঝতে হবে তখন t/2 নিয়ে কথা বলা হয়েছে। সো এরকম বিভিন্ন সময় কিন্তু আসলে গ্রাফের মাধ্যমে এরকম ভাষায় দেওয়া থাকতে পারে, যেটা গ্রাফ থেকে আসলে উদ্ধার করতে হয়। তো t/4 = আসলে কি 0.5 সেকেন্ড, এটা আমাদের দেওয়া আছে। সো এখান থেকে আমি ইজিলি কি পেয়ে যাব? ক্যাপিটাল টি পেয়ে যাব, মানে পর্যায়কালটা পেয়ে যাব। পর্যায়কাল আমার কত আসছে? 2 সেকেন্ড আসছে। তাহলে আমরা পর্যায়কাল পেয়ে গেলাম। তো আমরা বিস্তার পেলাম, পর্যায়কাল পেলাম। আমার চেয়েছে কি 8 সেন্টিমিটার সরণে বেগ নির্ণয় করতে। তো বেগের ক্ষেত্রে আমরা 8 সেন্টিমিটার সরণ, অর্থাৎ এটাকে মিটারে নিয়ে নিব। এটার জন্য আমি ভি বের করব। সো ওয়াইও কিন্তু জানি কতটুকু ওয়াইয়ের জন্য ভি আমার দরকার, সেটা আমাদের বলে দাও, সেটাই আমাদের বের করতে হবে। তো ভি এর সমীকরণটা আমি লিখে ফেললাম, ভি = ω√a² - y²। সো এই সমীকরণটার মধ্যে আসলে আমি ভ্যালুগুলো বসাবো এক একটা, যেন আমি ভি বের করতে পারি। তো এখানে দেখো এ এর ভ্যালু তো জানা আছে, ওয়াই এর ভ্যালু জানা আছে, বাকি রইল ওমেগার ভ্যালু। আমি ক্যাপিটাল টি এর ভ্যালু আবার জানি। সো ক্যাপিটাল টি থেকে কিন্তু ওমেগা বের করা যায়। একটা সূত্র আমরা জানি, ওমেগা = 2π/T। এখানে ক্যাপিটাল টি এর ভ্যালু যদি 2 বসাও, তাহলে ওমেগার ভ্যালু পেয়ে যাবে পাই, মানে পাই রেডিয়ান পার সেকেন্ডে চলে আসলো। তো এই ভ্যালুটা তুমি যদি এখানে বসাও, প্রত্যেকটা ভ্যালু এখন তুমি ডান পক্ষের জানো, বসালে তুমি কিন্তু ভি এর ভ্যালুটা ইজিলি ক্যালকুলেট করতে পারবে, যেটা আমাদের এখানে আসছে কত? 0.188 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা বেগের রাশিমালার বেগের মানটা পেয়ে গেলাম। এটা কখন বেগের মান পেয়েছি? যখন সাম্য অবস্থান থেকে কণাটি 8 সেন্টিমিটার সরে আছে, সেই মুহূর্তে বেগের মানটা আমরা পেয়ে গিয়েছি। তো এই প্রবলেমটা কিন্তু বোর্ডের প্রবলেম আসতে পারে। এখন আমরা একটা অ্যাডমিশনের প্রবলেম দেখব, যেটা অ্যাডমিশনে এসেছিল বুয়েটে। তো আমরা দেখি এই প্রবলেমটার মধ্যে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, ফিগার দেওয়া আছে, একটা স্প্রিংয়ের মধ্যে 50 গ্রাম ভরের একটা বস্তু, সে 6 সেন্টিমিটার সরে আছে ও বিন্দু থেকে। ওটাই মনে হয় আমাদের জন্য সাম্য অবস্থান, যেহেতু দাগ কাটা এভাবে। তো এই উদ্দীপকটা না দেওয়া থাকলেও ভাষাতে কিন্তু সব কিছুই এক্সপ্লেন করে দেওয়া আছে। একটি 50 গ্রাম ভরের কণাকে স্প্রিং এর সাথে বেঁধে 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলে এটি যদি 20 সেকেন্ডে 50টি দোলন সম্পন্ন করে, তবে কণাটির সরণের সমীকরণ লিখো। কণাটির 4 সেকেন্ড সময়ে বেগ কত? কণাটি যখন সাম্য অবস্থা হতে 3 সেন্টিমিটার সরে থাকে তখন এর ত্বরণ কত? তো এই রাশিমালাগুলো আমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো এবার আমরা যদি আলোচনাটা শুরু করি, তো আমাদের ক্ষেত্রে দেখো ভর যেটা সেটা দেওয়া আছে 50 গ্রাম, এটাকে আমি কেজিতে নিয়ে নিলাম 1000 দিয়ে ভাগ দিয়ে, তো 0.05 কেজি আমার ক্ষেত্রে আসছে। সো আমরা 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়ার কথা এখানে বলে দেওয়া আছে। অর্থাৎ আমরা স্প্রিংটা যদি সাম্য অবস্থায় থাকে এখান থেকে 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দিব, সে এরকম করে দুলতে থাকবে, মানে একটা সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট কণায় পরিণত হবে। তো 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া, এরকম যদি তোমাকে কোনো কথা বলে দেওয়া থাকে প্রশ্নে, এটার মধ্যে কিন্তু দুইটা অর্থ লুকানো আছে। প্রথম অর্থ,
6 সেন্টিমিটার টেনে ছেড়ে দিয়েছ, তার মানে 6 সেন্টিমিটারই তার সাম্যাবস্থান থেকে সবচেয়ে বেশি দূরত্ব হবে, এর বেশি দূরত্ব সে আর দুলতে পারবে না। ঘর্ষণ থাকলে এটা আস্তে আস্তে কমে যেত, কিন্তু আমাদের আলোচনাগুলোতে ঘর্ষণ উপেক্ষা করা হয়, তাই আজীবনই সে 6 সেন্টিমিটার টেনে দেওয়ার অর্থ হচ্ছে 6 সেন্টিমিটারের মধ্যেই দুলতে থাকবে, অর্থাৎ সাম্যাবস্থান থেকে এদিকে একবার 6 সেন্টিমিটার যাবে, আবার এদিকে একবার 6 সেন্টিমিটার যাবে, আবার এদিকে এসে আবার এদিকে 6 সেন্টিমিটার যাবে। তো বিস্তার 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে নিলে অর্থাৎ 100 দিয়ে ভাগ দিলে 0.06 মিটার পাই। তো আমরা প্রথম ডাটা পাচ্ছি এই লাইনটা থেকে, একটা লাইন থেকে দেখো একটা ডাটা পাচ্ছি 0.06 মিটার, আরেকটা ডাটাও পাচ্ছি এই একই লাইন থেকে, সেটা হচ্ছে চিন্তা করে দেখো সাম্যাবস্থানের গতি শুরু কখন হয়েছে, যখন তুমি টানছিলে তখন, নাকি টেনে যখন তুমি ছেড়ে দিয়েছো তারপর থেকে? খেয়াল রাখবে টেনে ছেড়ে দেওয়ার পর থেকে কিন্তু আমার সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট কণার গতির শুরু হয়েছে। তার মানে সাম্যাবস্থানে কি সে ছিল গতির শুরুর সময়? না, সে বরং কোথায় ছিল? বিস্তার অবস্থানে ছিল, কারণ তুমি যখন টেনে ছেড়ে দিলে তারপরই তো সে সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট কণায় পরিণত হলো। তো তুমি যখন তাকে টেনে ছেড়ে দিয়েছো, অর্থাৎ সে যখন বিস্তার অবস্থানে ছিল, 6 সেন্টিমিটার দূরে ছিল সাম্যাবস্থান থেকে, তখনই আসলে গতির শুরু হয়েছে। তাই এই লাইনটা কিন্তু বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ম্যাথে এরকম টেনে ছেড়ে দেওয়ার কথা বলে দেওয়া থাকলে তোমার বুঝতে হবে t=0-তে y=a, অর্থাৎ গতি শুরু হয়েছে টেনে ছেড়ে দেওয়ার পর থেকে, আর টেনে ছেড়ে দেওয়া যতটুকু টেনেছো সেটাই বিস্তার, সো t=0-তে y=a। তো আমরা এই ডাটাগুলো যদি বুঝে থাকি তাহলে আমাদের ম্যাথটা খুবই সহজ। তো তারপরে আমরা দোলনকাল বের করে ফেলতে পারি। দোলনকালে যে এরকম সরাসরি দেওয়া থাকতে পারে বা এই প্রশ্নের মতো দেওয়া থাকতে পারে। দোলনকাল খুবই সিম্পল একটা টার্ম। দোলনকাল মানে কি? আসলে একটা দোলনের জন্য যে সময়টা লাগে, অর্থাৎ সে এখান থেকে এখানে যে আবার এখানে আসতে যে সময়টা নিবে। তো আমরা একটা দোলনের জন্য সময় কি বলতে পারি? এখান থেকে ঐকিক নিয়ম করলেই হয়ে যায়। 50টা দোলনের জন্য সময় 50টা দোলনের জন্য সময় নেয় 20 সেকেন্ড। তাহলে একটা দোলনের জন্য সময় নেবে কত? 20/50 অর্থাৎ 2/5 সেকেন্ড, তাই না? জাস্ট ঐকিক নিয়ম করা হলো। 50টার জন্য 20 সেকেন্ড, একটার জন্য কত সেকেন্ড? তো আমরা দোলনকালও পেয়ে গেলাম। তো আমাদের টার্গেট কি? স্বর্ণের সমীকরণ বের করা। সো যেহেতু আমরা দেখতেই পাচ্ছি এখানে সাম্য অবস্থানে ছিল না গতি শুরুতে, তাই আমরা স্বর্ণের সমীকরণ প্রথমত কোনটা ধরে নিব? y=a sin ωt ধরে নিব, নাকি y=a sin ωt প্লাস ডেল ধরে নিব? y=a sin ωt প্লাস ডেল ধরে নিব। কেন? কারণ আমার এই শর্তের কারণে এই সমীকরণটা ধরতে হয়েছে। তো এই সমীকরণটার মধ্যে আমার এ দরকার, ওমেগা দরকার, ডেল দরকার, তাহলেই আসলে সমীকরণটা দাঁড় করানো হয়ে যাবে। সো এর ভ্যালু আমরা জানি 0.06, আমার ওমেগা দরকার, তাই না? সো ওমেগার জন্য আমি কি করতে পারি? ওমেগা = 2π/T জানি, ক্যাপিটাল T এর ভ্যালু 2/5। সো এখানে যদি 2/5 বসাও তাহলে 2 কাটাকাটি, যে 5 যেহেতু ডিভাইড বাই ছিল হরের মধ্যে, সো এটা গুণ আকারে হয়ে যাবে, অর্থাৎ 5π রেডিয়ান/সেকেন্ড। তার মানে ওমেগার ভ্যালু আমরা পেয়ে গেলাম। সো এ আর ওমেগার ভ্যালুগুলো যদি বসাই তাহলে এরকম কিছু একটা জিনিস পাচ্ছি আমরা, y=0.06 sin 5πt প্লাস ডেল। আমাদের বাকি রইল ডেল বের করা। সো ডেল বের করার জন্য আমাদের আবার কি শর্ত কাজে লাগাতে হবে? এই শর্তটা কাজে লাগাতে হবে, অর্থাৎ t=0 সেকেন্ডে y=a। এই শর্তটা কিন্তু এর জন্যই আমাদের গুরুত্বপূর্ণ। প্রথমত সমীকরণ যাচাই করা হয়েছে এই শর্তটা থেকে, দ্বিতীয়ত ডেল বের করার জন্য এই শর্তটা কাজে লাগে। তো t=0 সেকেন্ডে y=0.06 যদি আমি বসাই, যেহেতু y=a আর a হচ্ছে 0.06, তাহলে আমি এই সমীকরণটাতে দেখো t এর মান বসিয়েছি, y এর ভ্যালু বসিয়েছি। তাহলে এখান থেকে আমরা কিন্তু হিসাব করে এরকম একটা কিছু পাই, এটা কাটাকাটি গেল 1, সো সাইন ডেল। তো সাইন ডেল = 1। এখান থেকে আমরা ডেল কিন্তু হিসাব করে ফেলতে পারি। ডেল কি? সাইন ইনভার্স 1। সাইন ইনভার্স 1 এটাকে আমরা দেখতে পারি π/2। তোমরা অবশ্যই এই হিসাবটা যখন করবে ক্যালকুলেটারে সাইন ইনভার্স 1, সেটা অবশ্যই যেন রেডিয়ান মোডে করা হয়, কারণ আমার এখানে সব কিছুই রেডিয়ানে হিসাব হবে। তো সাইন ইনভার্স 1 = π/2 রেডিয়ান। তো আমরা রেডিয়ান মোডে পেয়ে গেলাম ডেলের ভ্যালু। তাহলে কি আমার সমীকরণটা পুরোপুরি চলে আসলো? সমীকরণ পেয়ে গেলাম y=0.06, অর্থাৎ a এর মান বসানো হয়েছে, ওমেগার মান বসানো হয়েছে, ডেলের মান বসানো হয়েছে। কেউ যদি এভাবে লিখো তারাও নাম্বার পাবে, আবার কেউ যদি এটাকে এভাবে লিখো তারাও নাম্বার পাবে। অর্থাৎ তারা কি করেছো? π/2 এর বিজোড় গুণিতকের সাথে যোগ আকারে আছে, যেহেতু আমরা পড়ে এসেছি না ছোটোবেলায় যে সাইন 90 + থিটা হচ্ছে কস থিটা লেখা যায়। তো এরকমই সাইন π/2 + থিটা, এটাকে থিটার মতো চিন্তা করলে এরকম কিছু লেখা যায়। তো আমরা এই জিনিসটা জানি, কোঅর্ডিনেট ঘুরিয়ে আসলে এই জিনিসটা পাওয়া যায়। তো আমরা সমীকরণ এটা লিখলেও নাম্বার পাবো, এটা লিখলেও নাম্বার পাবো, যার যেটা সুবিধা হয় সেটাই লিখবে। তো প্রথম প্রশ্নটা আমার ডান। এবার আসি দ্বিতীয় প্রশ্নটাতে। কণাটির 4 সেকেন্ড সময়ে বেগ নির্ণয় করতে বলা হয়েছে। তো 4 সেকেন্ড সময়, অর্থাৎ আমার এখানে আসলে কি চাওয়া হয়েছে? t = 4 সেকেন্ডে v কত, রাইট? এটাই তো আমার কাছে জানতে চাওয়া হয়েছে।
তো আমরা ভি দরকার, ভি এর সমীকরণ হিসেবে আমি তোমাদের কোনটা ব্যবহার করতে বলেছি, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই সমীকরণটা আমি তোমাদের ব্যবহার করতে বলেছি সব সময়। তো এই সমীকরণটার মধ্যে আমার ওমেগা দরকার, এ দরকার, ওয়াই দরকার। সো ওমেগা আর এ এগুলো তো আমরা গত স্লাইডেই বের করে এসেছি, মানে গত প্রশ্নটার মধ্যেই। 5 পাই রেডিয়ান পার সেকেন্ড এটা জানি, এ এর ভ্যালু 6 সেন্টিমিটার অর্থাৎ 0.06 মিটার এটাও জানি। তো এগুলো আমরা জানি। আমরা এখন যদি ওয়াই বের করে, আমরা যদি এখন ওয়াইটা বের করে বসাতে পারি তাহলেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে, কারণ ওমেগাও জানা আছে, এও জানা আছে, ওয়াইটা লাগবে। তো ওয়াই আবার কখনকার জন্য লাগবে, টি ইকুয়াল টু 4 সেকেন্ডের জন্য, কারণ আমার ফাইনালি টি ইকুয়াল টু 4 সেকেন্ডের জন্য ভি দরকার। সো টি ইকুয়াল টু 4 সেকেন্ডের জন্য ওয়াইটা যদি পাই, ওই ওয়াইটা নিয়ে যদি এখানে বসাই তাহলে টি ইকুয়াল টু 4 সেকেন্ডের জন্যই কিন্তু আমি ভিটা পেয়ে যাব। তো আমরা টি ইকুয়াল টু 4 সেকেন্ডে ওয়াই এর সমীকরণে মান বসালাম টি এর। সো এটাও ক্যালকুলেটারে অবশ্যই রেডিয়ান মোডে হিসাব করবে তোমরা। আমি যদি ক্যালকুলেটর রেডিয়ান মোড হিসাব করি cos 20 রেডিয়ান মোড হিসাব না করলে কিন্তু ভিন্ন মান আসবে। রেডিয়ান মোড হিসাব করার কারণে আমার এই ভ্যালুটা আসলে কত আসছে, এই ভ্যালুটা 1 আসছে। সো এই ভ্যালুটা যদি 1 আসে তাহলে ওয়াই ইকুয়াল টু আসলে কত, 0.06 মিটার, যেহেতু এইটা ইন্টু 1। তো আমরা ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম, অর্থাৎ টি ইকুয়াল টু 4 সেকেন্ডে কতটুকু সাম্য অবস্থান থেকে সরে আছে সেটা পেয়ে গিয়েছি। এখন টি ইকুয়াল টু 4 সেকেন্ডে বেগ বের করার পালা। তো এই ওয়াইটাকে আমি এখানে নিয়ে এসে বসাবো। সো যদি বসাই তাহলে দেখো এখানেও 0.06 স্কোয়ার মাইনাস 0.06 স্কোয়ার, দ্যাট মিনস এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো এটা যদি 0 হয়ে যায় তাহলে ভি এর ভ্যালুটা আমরা পাচ্ছি কত আসছে, ভি এর ভ্যালুটা 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে টি ইকুয়াল টু 4 সেকেন্ডে আমার সরল দোলক সিম্পল হার্মোনিক মোশন বিশিষ্ট কণাটির বেগ কত ছিল। তো আমরা বেগের রাশিমালাটা পেয়ে গিয়েছি। এবার আসি এরপরে, কণাটি যখন সাম্যাবস্থা হতে 3 সেন্টিমিটার সরে থাকে তখন এর ত্বরণ কত। অর্থাৎ সাম্যাবস্থান থেকে সে যখন 3 সেন্টিমিটার সরে আছে, অর্থাৎ এখানে কোথাও যখন থাকবে কণাটা বা এখানে কোথাও যখন থাকবে, দুই দিকেই হতে পারে, একই মানই আসবে। সো এখানে বা এখানে 3 সেন্টিমিটার সরে সাম্যাবস্থান থেকে যখন থাকবে তখন তার ত্বরণের মান জানতে চাওয়া হয়েছে। এটা বেসিক্যালি আরও ইজি প্রবলেম। আমার টি ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 3 সেন্টিমিটারে অর্থাৎ 0.03 মিটারে এ জানতে চাওয়া হয়েছে, কারণ এখানে ওয়াই এর জন্য এ দরকার, আগেরটা ছিল টি এর জন্য ভি দরকার। সো কেন এটাকে ইজি বললাম, কারণ আমরা এ এর সাথে ওয়াই এর একটা সরাসরি সম্পর্কই শিখে এসেছি, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। সো এই সমীকরণটা যেটা শিখলাম, এই সমীকরণে দেখো ওমেগার ভ্যালুটা তো আমার অলরেডি জানা আছে, ওয়াই এর ভ্যালুটাও দেওয়া আছে। সো বসিয়ে দিলেই কিন্তু আর কিছু করার থাকছে না। সো আমরা যদি বসিয়ে দিই তাহলে আসছে কত, -7.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আসলে মাইনাসটা কি বোঝাচ্ছে আমি বলি, এটা সাম্য অবস্থান না। তোমার ধরো তুমি ওয়াই ইকুয়াল টু 3 সেন্টিমিটার চিন্তা করলে ডান দিকে, অর্থাৎ ডান দিকের ওয়াই যদি চিন্তা করো, এই দিকে যদি কণাটা থাকাকালীন ত্বরণ চিন্তা করো, তাহলে এই ত্বরণের মান হচ্ছে এত, যেটা কাজ করবে বাম দিকে, কারণ তুমি সরণ চিন্তা করেছো ডান দিকে, ত্বরণ কাজ করবে বাম দিকে। আবার তুমি যদি এইখানে সরণ চিন্তা করো, এখানে অর্থাৎ বাম দিকে তুমি সরণ চিন্তা করেছো 3 সেন্টিমিটার, তাহলে ত্বরণের মান এইটা, বাট কোন দিকে কাজ করবে সেটা ডান দিকে, অর্থাৎ সরণ যেদিকে কাজ করে ত্বরণ তার বিপরীত দিকে কাজ করে। তো আমরা এই প্রবলেমগুলো কিন্তু করতে পারি। এখন আমরা গ্রাফ রিলেটেড কিছু আলোচনা করব। আমরা আগের ক্লাসগুলোতেও গ্রাফ নিয়ে আলোচনা করেছি, বাট আগের ক্লাসগুলোতে যে গ্রাফগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো সরণ বনাম সামথিং ছিল, সরণ বনাম সময় ছিল, সরণ বনাম দশা ছিল। আজকের গ্রাফগুলো আমরা বেগ বনাম ত্বরণ বনাম এসব দেখব। তো এখন প্রথম গ্রাফ হিসেবে দেওয়া আছে সাম্যাবস্থান থেকে গতি শুরু হলে ত্বরণ বনাম সময় গ্রাফ আমাকে আঁকতে হবে। তো বেসিক্যালি এগুলো গ্রাফ আঁকা আসতে পারে এরকম প্রশ্নে, অথবা গ্রাফটাই উদ্দীপক আকারে দিয়ে তোমার বিভিন্ন প্রশ্ন জানতে চাইতে পারে। সো গ্রাফটা কোন জায়গায় কি আছে সেটা জানাটা জরুরি, এর জন্যই গ্রাফ আঁকাটা তোমাদের আমি শেখাচ্ছি। তো সাম্য অবস্থান থেকে গতি শুরু হলে ত্বরণ বনাম সময় গ্রাফ আঁকতে আমাকে বলা হয়েছে। তো প্রথমতই আমার আগে ত্বরণ আর সময়ের মধ্যে একটা সমীকরণ দরকার। গ্রাফ আঁকার জন্য মাস্ট একটা সমীকরণ লাগবে, আর কার কার সমীকরণ লাগবে, যেইটা বনাম যেটার গ্রাফ বলে দেওয়া আছে তাদের সমীকরণ লাগবে। দ্যাট মিনস আমার এ আর টি বিশিষ্ট একটা সমীকরণ দরকার। সো আমি একটা এ আর টি বিশিষ্ট সমীকরণ দাঁড় করাবো, এটা হচ্ছে এ আর টি যেন থাকে আমার সমীকরণটার মধ্যে। তো আমরা সমীকরণটা যদি দাঁড় করাতে চাই, সমীকরণটা আবার দাঁড় করাতে হবে কোথা থেকে, সাম্য অবস্থান থেকে গতি শুরু হচ্ছে ওই সরণের মান থেকে। ত্বরণ কিন্তু সরাসরি সমীকরণে আসবে না, সব সরণের সমীকরণ থেকে আসবে। তো আমরা সাম্য অবস্থান থেকে গতি শুরু হলে সরণের সমীকরণটা লিখে ফেললাম। এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা বেগের সমীকরণ পেয়ে যাব। তোমরা দেখেই এসেছো, আমি এই ক্লাসের আলোচনার শুরুতেই এই ডিফারেন্সিয়েশনগুলো করে দেখিয়েছি, বলে দেখিয়েছি। সো আমরা বেগের সমীকরণটাও পেয়ে গেলাম। এটা কখন বেগের সমীকরণ, যখন সাম্য অবস্থান হতে গতির শুরু। আবার আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণের সমীকরণটা পেয়ে গেলাম, এটাও দেখিয়ে এসেছি আমি ক্লাসের শুরুতেই। তো ত্বরণের সমীকরণটা আমরা পেয়ে গেলাম। এইটা কোন সময়ের ত্বরণের সমীকরণ, যখন সাম্য অবস্থান হতে গতি শুরু হবে সেই ক্ষেত্রে ত্বরণের সমীকরণ। তো এই সমীকরণটাই দেখো আমার স্মল এও আছে, আবার
টিও আছে। সো এখন আমি গ্রাফ আঁকার জন্য উপযুক্ত। সো এই গ্রাফ আমি কিভাবে আঁকবো? সো গ্রাফটার জন্য পরের সাইডে চলে আসি। সো এই সমীকরণটাকে কাজে লাগিয়ে আমাদের প্রথমে অক্ষ টানতে হবে। অক্ষের ওয়াই অক্ষে থাকবে কি এ, এক্স অক্ষে থাকবে কি টি। সো আমরা এক্স অক্ষের যে ভ্যালু এটা যদি টি থাকে, আমরাও কি বলেছি একটা পর্যায়ের জন্য গ্রাফ আঁকি। দ্যাট মিনস আমরা পর্যায়কাল, দ্যাট মিনস ক্যাপিটাল টি এর জন্য গ্রাফ আঁকবো। সো আমি ক্যাপিটাল টিকে অনেকগুলো ভাগে ভাগ করে নেব, t/4, 2t/4 অর্থাৎ t/2, এরপরে 3t/4, এরপরে 4t/4, দ্যাট মিনস আমার ক্যাপিটাল টি, অর্থাৎ 4 ভাগে ভাগ করার কথা বলে দেওয়া ছিল আগের ক্লাসগুলোতে, দেখে এসেছো তোমরা। তো ত্বরণের ক্ষেত্রে আমরা সরণ থাকলে কি করতাম? এ দিতাম, মাইনাস এ দিতাম। ত্বরণের জন্য আমরা কি করব? ত্বরণের জন্য তার সর্বোচ্চ মান যেটা, একদিকের সর্বোচ্চ মান এদিকে যাবে, আরেক দিকের সর্বোচ্চ মান এদিকে যাবে। সর্বোচ্চ মান কত আমরা শিখে এসেছিলাম? আমরা শিখে এসেছিলাম এ ওমেগা স্কোয়ার হচ্ছে তার ত্বরণের সর্বোচ্চ মান। অর্থাৎ আমি এখানে এ ওমেগা স্কোয়ার দাগ কাটবো, এখানে মাইনাস এ ওমেগা স্কোয়ার দাগ কাটবো। তো আমরা এখন গ্রাফ আঁকা শুরু করব, অর্থাৎ আমরা এখন টি এর ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে এ এর ভ্যালুগুলো বের করব। তো আমরা বলেছি প্রথম দুইটা পয়েন্টের জন্য বসালেই পরেরগুলো যাচাই করা যায় টেকনিক ওয়াইজ। সো প্রথম দুইটা পয়েন্ট, প্রথম পয়েন্ট কি আমার 0। সো টি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ ইকুয়াল টু কত আসে? তো এই সমীকরণে তোমরা টি এর জায়গায় 0 চিন্তা করো। এই সমীকরণে তোমরা টি এর জায়গায় যদি 0 চিন্তা করো, আমি ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি। সো এই সমীকরণে টি এর জায়গায় তুমি 0 যদি চিন্তা করো, তাহলে এই পুরো পার্টটাই কি হয়ে যায়? 0। আবার এই সাইন 0 এর ভ্যালু কত? সাইন 0 এর ভ্যালু হচ্ছে 0। দ্যাট মিনস আমার এ এর ভ্যালু কত আসে? এ এর ভ্যালুটা আমার কত আসে? 0 আসে। অর্থাৎ টি ইকুয়াল টু 0-তে এ ইকুয়াল টু 0। অর্থাৎ আমি ফার্স্ট পয়েন্টটা কিন্তু পেয়ে গিয়েছি, এটাই আমার ফার্স্ট পয়েন্ট। ঠিক আছে, সো ফার্স্ট পয়েন্টের কাজ শেষ। এবার আসি সেকেন্ড পয়েন্টের কাজে। তো সেকেন্ড পয়েন্টের কাজ, সেকেন্ড পয়েন্টের জন্য আমি টি এর ভ্যালু কত বসাবো? আমি টি এর ভ্যালু বসাচ্ছি এখন ক্যাপিটাল t/4। সো ক্যাপিটাল t/4 যদি বসাই, তোমরা জানো এই যে ওমেগা টি পার্টটা শুধু আলাদা করে লিখলে ওমেগাকে ভাঙিয়ে লেখা যায় কি? ওমেগাকে আমি ভাঙিয়ে লিখতে পারবো 2π/T, আর স্মল টিকে আমি ভাঙিয়ে লিখতে পারবো t/4। সো আমরা এখান থেকে কাটাকাটি করলে, এগুলো আগেও কাটাকাটি করেছি, একই রকমের ছিল। সো 2, তো এখানে π/2 থাকে। অর্থাৎ আমি ওমেগা টি এর জায়গায় আসলে π/2 পাচ্ছি। সো π/2 যদি আমি ওমেগা টি এর জায়গায় পাই, তাহলে সাইন π/2, এটা যদি অবশ্যই রেডিয়ান মোডে ক্যালকুলেটারে বসাও, তাহলে এটা তোমরা কত পাবে? এটা তোমরা পাবে 1। আর এটা যদি 1 হয় তাহলে এ এর ভ্যালু কত আসবে? এ এর ভ্যালু আসবে মাইনাস এ ওমেগা স্কোয়ার, রাইট? সো এটা থেকে যাবে, অর্থাৎ মাইনাস ক্যাপিটাল এ ওমেগা স্কোয়ার। সো এটা থেকে যাবে। সো আমরা এই জিনিসটাই কিন্তু ফেরত পাচ্ছি। অর্থাৎ আমরা যখন t/4-এ বের করছি কাজ, অর্থাৎ t/4-এর জন্য যখন কাজ করছি, তখন এর ভ্যালুটা আসলে কোথায় পাবো? এর ভ্যালুটা এখানে পাবো, রাইট? সো এটা আমার সেকেন্ড পয়েন্ট। সো আমরা ফার্স্ট পয়েন্টও দেখো পেয়ে গেলাম, সেকেন্ড পয়েন্টও দেখো পেয়ে গেলাম। এবার পরেরগুলো তো আর এরকম হিসাব করে বের করা লাগে না, টেকনিক ওয়াইজ বের করা যায়। আমরা এখন কোথায় আছি? সর্বোচ্চতে। তো আমরা কোথায় যাব? পরেরটাতে 0-তে, রাইট? সো আমরা 0-তে চলে আসবো, দ্যাট মিনস আমার পরের পয়েন্টটা হবে এখানে। আমরা এখন কোথায় আছি? 0-তে। আমরা পরেরটাতে কোথায় যাব? সর্বোচ্চতে। কোন সর্বোচ্চতে যাব? আগে যেই সর্বোচ্চতে ছিলাম, পরেরটায় উল্টা দিকের সর্বোচ্চ, অর্থাৎ এখানে। তাহলে আমরা পরের পয়েন্টটা পাবো এখানে। আবার এখন আমরা কোথায় আছি? সর্বোচ্চতে। পরেরটায় কোথায় যাব? 0-তে। তো আমরা এভাবে কিন্তু গ্রাফ দাঁড় করিয়ে ফেলতে পারি। তো এই গ্রাফটা আসলে আঁকাটা যেমন ইম্পর্টেন্ট, আবার এই গ্রাফটার প্রত্যেকটা কোঅর্ডিনেট মনে রাখাও ইম্পর্টেন্ট। ধরো তোমাকে একটা পরীক্ষায় এরকমভাবে প্রশ্ন দেওয়া আছে যে এরকমভাবে একটা গ্রাফ দেওয়া আছে, সাপোজ এই গ্রাফটাই দেওয়া আছে। সো গ্রাফটা দিয়ে তোমার এখানে আমি একটা ভিন্ন কালার দিয়ে দেখাই যে এখানে তোমার ডাটা দেওয়া আছে। ধরো এই ডাটাটার মান দেওয়া আছে, এই ডাটাটার মান দেওয়া আছে তোমার ধরো 200 দেওয়া, আর এখানে ডাটাটার মান দেওয়া আছে 6 সেকেন্ড। তো এটা তোমার সময়, এটা তোমার সেকেন্ডে, এটা বলে দেওয়া আছে। আবার এটা তোমার ত্বরণ, এটা তোমার মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা বলে দেওয়া আছে। তো এইভাবে যদি বলে দেওয়া থাকে, তাহলে কিন্তু তোমার একটা জিনিস বুঝে ফেলতে হবে যে আমরা যেহেতু শিখে এসেছি এই গ্রাফটা, সো এই গ্রাফটার সাথে তুলনা করতে হবে। এই গ্রাফটায় এই কোঅর্ডিনেটটা মানে 200, তো আমরা বলে ফেলতে পারবো গ্রাফের সাথে তুলনা করে পাই, গ্রাফ থেকে ডাটা নিয়ে পাই, এভাবে লিখে কিছু একটা আমরা এটা লিখে ফেলবো। এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো। আবার এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটারও কিন্তু সিগনিফিক্যান্স আছে। এই ভ্যালুটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এই ভ্যালুটা কি এই ভ্যালুটা না? সো তোমরা তারপরে লিখে ফেলতে পারো 3t/4
ইকুয়াল টু 6। তার মানে কোন জায়গায় কোন কোঅর্ডিনেটটা থাকে এটা জানা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলেই কিন্তু আমরা আসলে ম্যাথগুলো থেকে ডাটা নিয়ে আসতে পারবো গ্রাফ থেকে, আর ডাটা নিয়ে আসলে আমরা এই ডাটাগুলো দিয়ে পরবর্তী কাজ, ধরো পরে তোমার কিছু একটা জানতে যাবে, এখানে কিন্তু অনেক মজার জিনিস বের করা যায়। ধরো তোমাকে এটা দিয়ে তোমাকে বললো বিস্তার কত বের করতে, এই প্রশ্নটা দিয়ে বিস্তার কত বের করতে বললো, তাহলে তুমি কি করতে পারতে, এখান থেকে তোমরা টি পেতে না, হিসাব করে একটা টি পেয়ে যেতে কিন্তু পক্ষান্তর করে। সো এই টি থেকে আবার কি একটা ওমেগা পাওয়া সম্ভব ছিল না, একটা ওমেগা পাওয়া কিন্তু সম্ভব ছিল। তো আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2π/T, আর ওই ওমেগাটাকে নিয়ে যদি তোমরা এই সমীকরণে নিয়ে এসে বসাতে, তাহলে এখান থেকে তোমরা আসলে কি পাওয়া সম্ভব ছিল, এখান থেকে তোমরা একটা ক্যাপিটাল এ পাওয়া সম্ভব ছিল। অর্থাৎ আমরা কিন্তু এরকমভাবে বিভিন্ন প্রশ্ন দেখতে পারবো, বোর্ডেও আসে, আবার অ্যাডমিশন টেস্টগুলোতেও আসে। তো আরেকটি প্রবলেম দেখব। তো আরেকটি প্রবলেম যদি দেখি, আরেকটি প্রবলেমও আমাদের গ্রাফ রিলেটেড প্রবলেম। সো এখানে কি বলে দেওয়া আছে, বিস্তার অবস্থান হতে গতির শুরু হলে বেগ বনাম সময় গ্রাফ আঁকতে হবে। তো শর্তটা কি দেওয়া আছে, বিস্তার অবস্থান হতে গতির শুরু হতে হবে। তো আমরা কিন্তু বিস্তার অবস্থান হতে গতির শুরু হলে সরণের সমীকরণ কি হবে সেটা কিন্তু আগের ক্লাসগুলোতে অনেকবার বের করেছি। সো তোমরা চিন্তা করলে দেখবে যে আমরা এরকমই একটা প্রবলেম দিয়ে শুরু করেছিলাম, সাম্যাবস্থান দিয়ে গতি শুরু না হলে কি হবে। তো ওই ক্লাসটা দেখলেই তোমরা জানবে যে এই সমীকরণটা আসলে কীভাবে এসেছিল। তো y = a cos ωt, এটা হচ্ছে কখন, যদি বিস্তার অবস্থান হতে গতির শুরু হয় তখন সরণের সমীকরণ। তো আমরা এই সরণের সমীকরণটাকে নিয়ে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা সামনে চলে আসবে, cos ωt-কে ডিফারেন্সিয়েশন করা হলে পাবে sin ωt, আর sin ωt এর cos ωt এর ωt-টাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না চেইন রুল অনুসারে, তো আবার ডিফারেন্সিয়েশন করলে পাবো একটা ওমেগা। তাহলে দেখো cos ωt-র ফলে মাইনাস sin ωt, এর জন্য এই মাইনাসটা, আবার আরেকটা ওমেগা ছিল, ωt-কে ডিফারেন্স করে আরেকটা ওমেগা এসেছিল, সো মাইনাস এ ওমেগা হলো তাই সামনে। তো আমরা এটা পেয়ে গেলাম বেগের সমীকরণ। এটা কখন বেগের সমীকরণ, যখন বিস্তার অবস্থান হতে গতি শুরু হয়। তো এই সমীকরণটা কাজে লাগিয়ে আমাদের আসলে কি করতে হবে, গ্রাফ আঁকতে হবে। তো গ্রাফ আঁকার ব্যাপারটা সবসময় একই রকম, সো এটা আমি একটু দ্রুত বলে যাবো এর জন্য। সো ভি ভার্সেস টি গ্রাফ তোমরা আঁকবে, তাহলে টিকে তুমি ভাগ করে নেবে T/4, T/2, 3T/4, টি ভাগে, আর ভিকে ভাগ করবে কি, সর্বোচ্চ মানগুলো উপরে একটা দিবে, নিচে একটা দিবে। সর্বোচ্চ মান কত ছিল মনে আছে, ভি ম্যাক্স ইকুয়াল টু কি, এ ওমেগা, রাইট। সো ভি ম্যাক্স ইকুয়াল টু এ ওমেগা, দ্যাট মিনস আমি এখানে এ ওমেগা ডিস্টেন্সে একটা দাগ কাটবো, যে কোনো একটা ডিস্টেন্সে এ ওমেগা দাগ কাটবো, আবার সেম পরিমাণ ডিস্টেন্সে আমি নিচের দিকে মাইনাস এ ওমেগা দাগ কাটবো। তারপরে আমি টি এর ভ্যালুগুলো বসিয়ে ভি এর ভ্যালুগুলো পাবো। এটা আর আমি করে দিব না, এটা তোমরা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে। সো আমি জাস্ট উত্তরটা দেখিয়ে দিচ্ছি, উত্তরটা কেমন হবে। প্রথম পয়েন্টটা পাবে এখানে, পরের পয়েন্টটা পাবে এইখানে, পরের পয়েন্টটা আবার 0, এর পরেরটা সর্বোচ্চতে আবার 0। সো এই পয়েন্টগুলো কিভাবে এসেছে এগুলো কিন্তু তোমরা বসিয়ে পাবে। প্রথম দুইটা বের করলেই পরেরগুলো টেকনিক ওয়াইজ বের করা যায়। তাহলে আমার গ্রাফটা কিন্তু এরকম একটা শেপ বিশিষ্ট হবে। সো এখানেও গ্রাফটা মনে রাখা জরুরি, কারণ তোমাকেও আবারও আগের মতো ত্বরণ বনাম সময় গ্রাফের ক্ষেত্রে যেটা দেখেছিলাম, তোমাকে কিন্তু উদ্দীপক আকারে এই গ্রাফটাই দেওয়া থাকতে পারে। এখানে এ ওমেগা মাইনাস এ ওমেগা না দিয়ে এখানে 100, 200, 300 এরকম কিছু একটা মান দেওয়া থাকতে পারে। তো যেই মানই দেওয়া থাকুক না কেন, তুমি তো গ্রাফটা জানো, তো তুমি গ্রাফের সাথে তুলনা করে এখানে যেই মান দেওয়া থাকবে এটাকে এ ওমেগা লিখে ফেলবে। সো প্রশ্নে যদি এখানে 200 দেওয়া থাকে তাহলে তুমি লিখবে এ ওমেগা ইকুয়াল টু 200। তো এই জায়গাগুলোর মানগুলো খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু আমার ডাটাগুলো এইভাবে না দিয়ে এখানে কোনো ভ্যালু দিয়ে দিতে পারে, যে কোনো ভ্যালু দিয়ে দিতে পারে। তো এরকম প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য হতে পারে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।